welcome to Sunrise Presents Didi No.1 Season 8, co-powered by Dabur Red Paste, Berger Easy Clean Fresh এবং Savlon Soap. Special partner Cucina Small Appliances, Jewelry partner HK Dotto Jewelers. ব্যবসা বাণিজ্য রুটি রুজি, জীবন পথে সাফল্য খুঁজি, ঘর সংসার বাজার হাট, অফিসেও দারুণ স্মার্ট। এমনই সব নাম্বার 1 দিদিদের গল্প রোজ আমরা এখানে শুনি। আজ দেখব কোন চারজন দিদি এখানে আসছেন। সবাই উপস্থিত হয়েছেন, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছেন গোপা দে। নমস্কার। নমস্কার রচনা, আমি মুম্বাই থেকে এসেছি। আমার কিছু স্বপ্ন আজকে পূরণ হয়েছে, সেই স্বপ্ন পূরণের গল্প আজ তোমার সাথে শেয়ার করব। শুনবো আপনার গল্প। স্মৃতি ব্যানার্জি। নমস্কার রচনা, নমস্কার। আমি পূর্বালোক মুকুন্দপুর থেকে এসেছি। আমি নিজের ছোটবেলা থেকে নিয়ে কিছু গল্প আর সাংসারিক ধর্মের কিছু গল্প তোমার সঙ্গে শেয়ার করতে এসেছি। নিশ্চয়ই শুনবো আপনার সব গল্প দিদি। থ্যাংক ইউ। গীতালি চ্যাটার্জি। নমস্কার রচনা, নমস্কার। আমি হুগলির শ্রীরামপুর থেকে আসছি। আমি একজন সাধারণ মহিলা থেকে কিভাবে একজন ব্যবসায়ী হয়ে উঠলাম এবং সংসারের পাশে দাঁড়িয়েছি কিভাবে, সেই গল্পই তোমার সঙ্গে আজকে করতে এসেছি। শুনবো। সাধনা মণ্ডল। নমস্কার রচনা, নমস্কার। আমি ক্যানিং থেকে আসছি। আমি একজন স্কুল শিক্ষিকা। আমার এই স্কুল শিক্ষিকা জীবনে প্রবেশ করার আগের জার্নিটা আমি তোমার কাছে গল্প করতে এসেছি। থ্যাংক ইউ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি মেভা জয়তে। এই রাউন্ডে যিনি হায়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার অয়েল। গোপাদির সাথে কথা বলবো। মুম্বাই থেকে এসেছেন দিদি? হ্যাঁ। কত বছর ওখানে রয়েছেন? 19 বছর। আচ্ছা। আমি ছোটবেলা থেকেই খুব খেলাধুলায় ভালোবাসতাম, খুব খেলাধুলা করতাম। পড়াশোনা করতে ভালো লাগতো না। বাবাকে না জানি অনেক সময় ভোর 4টার সময় ঘুম থেকে উঠে ক্লাবে গিয়ে খেলাধুলা করেছি। বাবা পছন্দ করতেন না, কিন্তু স্কুলে আমি হামেশা যখনই আমি খেলাধুলা করেছি ফার্স্ট প্রাইজ নিয়েছি, এই সমস্ত হয়েছে। আর ওপেন টু অলে খেলেছি, ডিস্ট্রিক্টে খেলেছি। খেলতে খেলতে কোথায় পৌঁছে গেছি নিজে যাই না, খেলছি। ইউনিভার্সিটি ব্লু হয়েছে কলেজ থেকে, কলেজে আমার স্টুডেন্টশিপ ফ্রি ছিল, খেলছি। ছোটবেলাটা কোথায় কেটেছে আপনার? কলকাতাতে। আচ্ছা। বাবা পছন্দ করতেন না, বাবার কথা হচ্ছে যে খেলাধুলা করছে করুক, পড়াশোনা ভালো করে। ছোটবেলা একটু ভালোই দেখতেছিলাম, ভালো পড়াশোনা করছে করুক, তারপরে বিয়ে দিয়ে দেবো। ভীষণ কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করতাম। তারপরে এমএ করতে করতে আমার মানে বিয়ে অনেক আগে সেটেল হয়েছিল। আর বাবা তার জাস্ট বিয়ের 4 মাস আগে মারা যান বলে আমার মানে বিয়েটা হয়ে গেল আর কি, শ্বশুরবাড়ি দিল্লিতে। তারপরে যে বিয়ে হয়ে গেল, ছেলে মেয়ে হলো, মানে সংসারে ঢুকে গেলাম, কিছুই করতে পারছি না। তখন একটা মানে কষ্ট হচ্ছে ভেতরে, না তো পড়াশোনা কমপ্লিট করতে পারছি না কিছু, বাড়ির মধ্যে ছেলে মেয়ে নিয়েই রয়েছি, নিজের লাইফ বলে আর কিছু রইলো না। বিয়ের পরেই চলে গেছিলেন বম্বে? মহারাষ্ট্রে 25 বছর। আচ্ছা। আমি বিয়ের পরে নাসিকে, তখন আমার হাজব্যান্ড নাসিকে পোস্টিং ছিল। আচ্ছা। এই করতে করতে 2009-এ বম্বেতে কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার আমি একটা স্কোপ পাই। কিন্তু তখন আমার কোনো কোয়ালিফিকেশন মতলব প্রফেশনাল কোয়ালিফিকেশন ছিল না, যেসে বিপিএড এমপিএড এরকম কিছু। বিয়ের অনেক দিন পর? হ্যাঁ, আফটার 16 ইয়ার্স। আচ্ছা। তো স্কুলে আমাকে প্রিন্সিপাল ম্যাডাম বললেন, গোপা তুমি প্রফেশনাল কোর্স করো। ওইখান থেকে আমি প্রথম এনকারেজমেন্ট পাই। আমি তারপরে আর 1 বছর আমি সময় নেই। 2010-এ আমি ইউনিভার্সিটি অফ মুম্বাইয়ে অ্যাজ এ রেগুলার স্টুডেন্ট সিইটি দিয়ে ভীষণ এনার্জেটিক ছিলাম, ভীষণ প্যাশনেট যে একটা স্পোর্টস এই জিনিসটা। তা সেখানে আমি বিপিএড করলাম 2010 to 11, 1 বছরের কোর্স। তারপরে আর আমি টাইম নষ্ট করিনি, এমপিএডে চলে গেলাম ওই ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকেই 2 ইয়ার্স কোর্স। হ্যাঁ, তো ওখানে আমি জানো যে সব 24 বছরের মেয়ের সাথে আমি খেলছি, এবং যে আমাদের ফাইনাল যে রাউন্ডটা হয় না, যে এক্সামটা 100 মিটার স্প্রিন্ট রানে, অতগুলো মেয়ে 22 বছর 24 বছর, আমি ফার্স্ট। তো ওটা খুব আমার কাছে একটা মানে রিমার্কেবল, মেমোরেবল। তারপরে আমি মুম্বাই ইউনিভার্সিটি থেকে সবাইকে মানে বিট করে আমি ডিস্টিংশন নিয়ে এমপিএড পাস করি। তারপরে আর সময় নষ্ট করিনি। তারপরে আমি পিএইচডি করি। সেটা হচ্ছে পিএইচডি করতে গেলে না, জানো তো, নেট সেট পেট কিছু একটা ক্লিয়ার করতে হয়। তো আমি ইমিডিয়েট পেট ক্লিয়ার করলাম, পরীক্ষা দিলাম। পিএইচডি আমার 2017-এ ক্লিয়ার করেছি। প্রচুর কেটেছি, সারাদিন পড়াশোনা করতাম। পিএইচডি করার সঙ্গে সঙ্গে আমি বিটিটিসি, বম্বে টিচার্স ট্রেনিং কলেজ, সেইখানে আমি অ্যাজ এ লেকচারার আমি জয়েন করি। আজকে 6 বছর এবার হবে। তা আমি ওখানে করছি, এখন লেকচারার থেকে প্রফেসর হয়ে গেছি। তারপরে আমি আবার যোগাতে এমপির মাস্টার্স করি আলাদা করে,
পিএইচডিটা আমি যোগা, क्योंकि আমি ফিজিক্যাল এডুকেশন নিয়ে করেছি না, সেই হিসেবে আপনি যোগাটা নিয়ে নিয়েছেন। রিলেটেড উইথ দ্য যোগা অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ফিজিওলজি। তো আমি আমার ঘরেতেই না, জানো তো, ফ্রি অফ কস্ট আমি ওবেজ লেডিসদের যোগা করাই। খুব ভালো। তো আমি এখন বিভিন্ন কনফারেন্সে গিয়ে মেন্টাল স্ট্রেস ম্যানেজমেন্ট, মেন্টাল টাফনেস এগুলো কোর্সগুলো করেন আপনি? স্পিচ দেই যে করো, বুস্টিং করা, মানুষকে মোটিভেট করা। বম্বেতেই করেন এগুলো সব? হ্যাঁ, বোম্বেতে। যেমন এই কিছুদিন আগে, 2-3 মাস আগে আমি সামার ভ্যাকেশনে এসেছিলাম, সেই সময়তে আমি গোল পার্কের একটা জায়গাতেও করেছি। আচ্ছা। আর কনফারেন্সগুলো আমি করি। আমি দুটো পোস্টার প্রেজেন্টেশন বেস্ট প্রেজেন্টার পেয়েছি অ্যাওয়ার্ড। এগুলো আমার অ্যাচিভমেন্ট দিদি, আর কি বলবো এই বয়সে আর কি। ভেরি গুড। পড়াশোনা করার কোনো এজ নেই, নো এজ বার ইন এডুকেশন। নিজের পছন্দের সাবজেক্টটা নিয়ে যদি পড়াশোনা করা যায়, আমি বললাম না আমি সারাদিন পড়তাম। তো বম্বেতে এত বছর রয়েছে দিদি, কলকাতাকে মিস করেন? ভীষণ। বাংলাটা বলার সময় অনেকগুলো হিন্দি শব্দ চলে আসছে, এখন কিছু করার নেই। সবসময় যে মারাঠি আর হিন্দি। তো বম্বেতে কে কে আছে দিদির পরিবারে? আমার হাজব্যান্ড, আমি, আমার দুটো বাচ্চা, আর আমার মা আমার সাথে থাকেন। বাচ্চারা কত বড় এখন? মেয়ে এমকম করছে, আর ছেলে 12 দিয়ে এবারে MBBS এ ঢুকলো। খুব ভালো থাকবেন, এইরকমই সুন্দর থাকবেন। থ্যাংক ইউ। অলওয়েজ গ্লোয়িং অ্যান্ড এভারগ্রিন। গোপালদি, বম্বেতে তো সারাক্ষণ ভীষণ বৃষ্টি হয় এবং বর্ষায় ভিজে ভিজে প্রচুর কাজও করতে হয়। বাড়ি ফিরে শুধু স্নান করলে হবে না, সাবান দিয়ে ভালো করে স্নান করতে হবে। আর তার জন্য একটা ছোট্ট অ্যাডভাইস হচ্ছে, এখন থেকে আপনি স্যাভলন গ্লিসারিন সাবান দিয়ে রোজ স্নান করবেন। এটা আপনাকে অতিরিক্ত সুরক্ষা দেবে। আর স্যাভলন সাবান দিয়ে শুধু স্নান নয়, পাবেন সুস্থ স্নান। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দিই। দেখুন, এখানে অনেকগুলো বল আছে আর প্রচুর বেলুন রয়েছে। বলগুলো দিয়ে মেরে মেরে বেলুনগুলোকে ফাটাতে হবে। সময় হচ্ছে 30 সেকেন্ডস। 30 সেকেন্ডসের মধ্যে যে সব থেকে বেশি সংখ্যায় বেলুন ফাটাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন গোপাল। স্টার্ট দিদি। দুটো নিচে নয়, বেলুনে নিচে নয়। কি হলো এটা? ও খোক, আরে দূর, ওখানে কিছু হয়নি। গোপাদি 30 সেকেন্ডে 4টে বেলুন ফাটিয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং স্যাভলন সোপ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস, জুয়েলারি পার্টনার HK দত্ত জুয়েলার্স। স্মৃতিদি, আপনার জীবনের গল্প এবং সংসার জীবনের গল্প শোনাবেন বললেন। আমি ছোট থেকে খুব ডানপিটে মেয়ে ছিলাম, পড়াশোনা, খেলাধুলা সব কিছুতেই খুব এগিয়ে ছিলাম। আমি 5 বছরের জাতীয় বৃত্তি পাই মাধ্যমিকের পরীক্ষার রেজাল্টের জন্য। বিহার বোর্ড থেকে আমি ম্যাথমেটিক্সে বিহার বোর্ডে টপ করি। ফার্স্ট ইয়ারেই দেখলাম যে বিনা প্র্যাকটিসে আমি কলেজ চ্যাম্পিয়ন হয়ে গেলাম। তো সেকেন্ড ইয়ার থেকে সকাল 3:30 থেকে উঠে প্র্যাকটিস শুরু হয়ে গেল। 5 বছরের আউটডোর চ্যাম্পিয়ন আর 3 বছরের ইনডোর চ্যাম্পিয়ন হয়েছিলাম আমার কলেজের। সেটা আজ পর্যন্ত রেকর্ড আছে। ভাগলপুর ইউনিভার্সিটিকেও রিপ্রেজেন্ট করেছি অল ইন্ডিয়া ইন্টারভার্সিটি মিটে, অল ইন্ডিয়া ইন্টারভার্সিটি ডিবেটে ফার্স্ট করেছি। MA কমপ্লিট করেছি, বিএড করলাম। কোলে বাচ্চা নিয়ে যাদবপুর ইউনিভার্সিটি থেকে বিএডটা করতাম। সন্ধ্যেবেলায় যেতাম ইভিনিং ক্লাস করে, সাউথ পয়েন্ট থেকে মেয়ে আসতো, কোলে করে সঙ্গে সঙ্গে ছোটোটাকে কোলে নিয়ে আর ওটাকে হাত ধরে টানতে টানতে টিফিন নিয়ে ইভিনিং ক্লাস করে বিএড করেছি। কিন্তু শ্বশুর শাশুড়ি একদম বেড রিডেন ছিলেন, যার জন্য ওনাদের ছেড়ে চাকরির জন্য বেরোতে পারলাম না। তখন গোখেল মেমোরিয়ালে চান্স পেয়েছিলাম, জয়েন করতে পারলাম না। জীবনের সব থেকে বড় মিস্টেক। ঠিক আছে, আই এম হ্যাপি। তারপরে বিএড করলাম, কমপ্লিট করে সিটেট কোয়ালিফাই করলাম, NIS করলাম সল্টলেক স্টেডিয়াম থেকে অ্যাথলেটিক্সে। তখন কোচকে বললাম যদি আপনার মতন কোচ স্যার পেতাম তাহলে হয়তো আমি ন্যাশনালে কিছু একটা জায়গা বানাতে পারতাম। স্যার বললেন এখনও পারবে, ভেটারান খেলো। আমি ভেটারানের জন্য সময় বার করতে পারলাম না।
আমরা আরও তারপর মেয়েরা বড় হচ্ছে, রেসপন্সিবিলিটি বেড়ে গেল, ধীরে ধীরে এইভাবেই এই চলছে হয় আমাদের সত্যি। এতখানি কোয়ালিফিকেশন, একদিন হাজব্যান্ডকে বলেও ছিলাম যে এতখানি কোয়ালিফিকেশনের মেয়েকে কখনো বিয়ে করা উচিত না যদি বিয়ের পরে তার ওই কোয়ালিফিকেশনের কোনো কাজ ইউটিলিটি না হয়। True. তো আমার হাজব্যান্ড একদিন কেঁদে ফেলেছিল এটা বলতে বলতে, তোমায় যোগ্য স্থান দিতে পারিনি। বাট আমি থ্যাঙ্কফুল, আমার হাজব্যান্ড ভীষণ কোঅপারেটিভ। তখন মনে একটা দুঃখ হয়ে এসেছিল যে না সত্যি কি আমি জীবনে কিছুই করলাম না। যখন দেখি কোনো অনেকে দেখি সাধারণ জায়গা থেকে অনেক ওপরে উঠে গেছে, হাহাকার করে মনটা। যে এক সময় মানে আমাকে সবাই টম বয় বলতো ক্রিম অফ দ্য কলেজ, দুঃখটা একদিন হতো, কিন্তু তারপরে মন শক্ত করলাম, 2 মেয়েকে তৈরি করলাম, এত স্ট্রং তৈরি করলাম যে আমি ভাবলাম ওদের মধ্যেই আমার স্বপ্নটা পুরো হবে, আমি দেখবো। আজ আমার বড় মেয়ে ইন্ডিয়ান আর্মিতে ক্যাপ্টেন হয়েছে। क्या बात। আমার ছোট মেয়ে ইন্টারন্যাশনাল এয়ার হোস্টেস। क्या बात। আজকে এই দুজনকে দেখলে আমি সত্যি গর্বিত। আজকে মেয়েদের নামে আমার পরিচয়, আমি সত্যি ভালো। আপ্লুত। ফ্যান্টাস্টিক। ইন্ডিয়ান আর্মিতে ক্যাপ্টেন বানিয়েছেন বড় মেয়েকে? এখন ক্যাপ্টেন হয়েছে ও, মানে লেফটেন্যান্ট হয়ে জয়েন করেছিল, এখন ক্যাপ্টেন হলো। এটা কি আপনার ইচ্ছে ছিল না আপনার মেয়ের ইচ্ছে ছিল? আমার তো ইচ্ছে, আমার নিজেই আর্মিতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের যুগে মেয়েদের আর্মিতে যাওয়ার অনুমতি ছিল না। রিসেন্টলি মেয়েরা যখন এত ভালো জায়গায় গেছে, ওটিয়ে চেন্নাইয়ে যখন মেয়ে ছিল তখন মেয়েকে বলতো যে আরে বাঙালির বাড়ির মেয়েরা খুব নরম সফট হয়, ওরা এত হার্ডি হবে না। বাবা। আর সত্যিকারের ও প্রচন্ড কষ্টের মধ্যে, training। সেই মেয়েকে দেখলাম যখন ওই কাটা তারের মধ্যে পাহাড়ের মধ্যে দৌড়ানো 30 কিলোমিটার, মানে আমি জীবনে 30 কিলোমিটার দৌড়াইনি, সেই মেয়ে 30 কিলোমিটার রেসে গোল্ড মেডেল উইন করে। তো আজকে আমি খুব খুশি যে মেয়েরা এখন এমন যে যেখানে গেলেই বলে আরে ওর মেয়ে, তোমার মেয়ে কিসে আর্মিতে আছে, তোমার মেয়ে কোথায়, ইন্টারন্যাশনাল এয়ার হোস্টেস। সত্যি গর্ব লাগে। আই এম রিয়েলি ভেরি প্রাউড মাদার অফ 2 গার্ল চিলড্রেন। ভেরি গুড। মানে আপনার জীবনে যা যা স্বপ্ন ছিল, যা যা ইচ্ছে ছিল, সেগুলো সব মেয়েদের দিয়ে করিয়ে নিয়েছেন। সব পূরণ, সব পূরণ। আজকে মেয়ে আমায় বলেছিল যে বলবে মা যে এই আর্মিতে বেঙ্গল থেকে মা বাবারা পাঠাতে চায় না, প্লিজ যেন ওদের ডিফেন্সে পাঠায়, কারণ মেয়েদের অনেক ক্ষমতা আছে, বাঙালি মেয়েরাও যেন ডিফেন্সে আসুক, এটা যেন ওখানে প্ল্যাটফর্মে থেকে সবাইকে আজকে আলাদা আপনার মুখ করে। থেকে সবাই লক্ষ লক্ষ মানুষ শুনলো, পশ্চিমবাংলা তো বটেই। আমি সবাইকে বলছি যারা যেখানেই থাকো মেয়েদেরকে যেন অবশ্যই ডিফেন্সের জন্য তৈরি করো। কখনো সেটা দেখতে ভয় করে না যখন মেয়েকে এরকম একটা কাজে পাঠালেন? কখনো কখনো হয়, কিন্তু আমার মেয়ে যখন একবার আমি ওকে উঠিয়েছে নিয়ে একবার দেখতে গেছিলাম, তখনই চোখে একটু জল এসেছিল ওকে দেখে। হাতটা ঠিক মনে ছিল যেন পুড়ে গেছে, পুরো রোল করাতো পিচ রোডের ওপর, ওই জুন মাসে রোল করাতো, চামড়া টামড়া পুরো জ্বলে গেছিল। দেখে একটু চোখে চোখ ছলছলিয়ে উঠেছিল, হু হু করছে মনটা। মেয়ের সঙ্গে সঙ্গে বললো মা জীবনে কোনোদিন আমার সামনে চোখের জল ফেলবে না, এটা আমাদের জন্য গর্ব যে আমরা কিছু করছি, অ্যাবসলিউটলি। কোনোদিন কাঁদি না। খুব ভালো, খুব ভালো, ভেরি গুড শ্রীতিদি, দারুণ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মতো মায়েরাই আমাদের গর্ব। শ্রীতিদি, 2 মেয়ের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। All my good wishes. I'm so proud of you. Start. বেলুনে মারতে হবে। বেলুনে। শ্রীজিৎ 30 সেকেন্ডে 8টা বেলুন ফাটিয়েছেন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং স্যাভলন সোপ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। গীতালিদি, হ্যাঁ সাধারণ মেয়ে থেকে আজকে আপনি ব্যবসায়ী, হ্যাঁ। শুরু হলো কিভাবে? আমরা 4 বোন 3 ভাই, আমার বাবা মা, আমার ঠাকুমা,
আমার কাকা, আমার কাকিমা। আমি তখন অনেক ছোট, ক্লাস 7-এ পড়ি। হঠাৎ করে বাবার চাকরি চলে যায়, টিস্কোতে প্রাইভেট ফার্মে করতো। আমি সেই সময় থেকেই ভাবছি কি করে আমার সংসারের পাশে আমি দাঁড়াবো। তখন আমি কি করব, ক্লাস 7-এ পড়ি, কোনো রকমে আমি স্কুল গণ্ডি পার করে টিউশনি করতে আরম্ভ করি। তখন বাবার মাথার ওপরে দুটো সংসার, বাবার পাশে দাঁড়াতে হবে। তখন আমি কি করব, একটা বিউটি পার্লারের কাজ শিখবো বলে তখন শ্রীরামপুরে একটি বিউটি পার্লার ছিল, সেখানে গিয়ে আমি যোগাযোগ করি। ছোট থেকে আঁকাঝোঁকা খুব ভালো করতে পারতাম। যিনি ওখানকার ওনার, তো বললেন ঠিক আছে আমাদের একজন ব্রাইডাল মেকআপের মেয়ে দরকার। যখন আমি ব্রাইডাল মেকআপ করি ওদের খুব পছন্দ হয়। তারপরে আস্তে আস্তে আমি সমস্ত কোর্সগুলো করতে থাকি। হ্যাঁ, যখন উনি সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে দিলেন, আমি আস্তে আস্তে সমস্ত কাজ করতে করতে 93-তে এসে দাঁড়াই। তখন কোনো কোথাও কোনো পার্লার ছিল না, এমনকি হুগলি ডিস্ট্রিক্টেও কোনো পার্লার ছিল না। আস্তে আস্তে করে চারিদিকে পার্লার খুব হতে লাগলো, আমাদের ক্লায়েন্টও কিছু কমতে লাগলো। তো এইভাবে কি করে চলবে, আমি তাহলে কি করেই বা সংসার চালাবো, আর ওনাকেই বা কি করে আয় দেব। তখন আমি বললাম ওনাকে, ব্যবসা থেকে একটা অন্য কিছু চিন্তাধারা আমি করছি। আমার পাশে উনি প্রত্যেকটা মুহূর্তে থেকেছেন, এটা আমার একটা বিরাট খুঁটি উনি ছিলেন। তো আমি বললাম যে একটা জমি আছে, সেই জমিতে বিল্ডিং বানালে কেমন হয়। আর আমার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার, তো আমি দেখলাম যে আমার বাবা সেই সময় ওই কাজটা দেখতে পারবে, আমার পাশে দাঁড়াতে পারবে বলে তখন আমি চেষ্টা করলাম ওইখানে জমিটা নেওয়া। প্রচুর জমির দাম, এবং কোথাও সেরকমভাবে শ্রীরামপুরে বিল্ডিং কোনো তৈরি হয়নি। আমরা ব্যাংক লোন নিই বাড়ি মর্টগেজ রেখে, নিজেদের বাড়ি মর্টগেজ রেখে ব্যাংক লোন নিয়ে 6 কাঠা জমির উপরে 6 তলা বিল্ডিং বানাই। আচ্ছা, সেটা কমার্শিয়াল প্রজেক্ট ছিল না, সেটা আমাদের নর্মালি প্রজেক্ট ছিল, কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা কমার্শিয়াল ছিল। তারপরের ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্ল্যাট সিস্টেম ছিল। বিল্ডিংটা হতে থাকছে, সঙ্গে সঙ্গে আমাদের বুকিং আসছে। আচ্ছা, দোকান বুকিং হচ্ছে, সেখান থেকে আমাদের কিছু ইনকাম হচ্ছে। তারপরে আমরা সেখানে পয়সা ইনভেস্ট করে পরপর আমরা বিল্ডিংটা দাঁড় করাতে থাকি। পুরো 6 তলা বিল্ডিং? হ্যাঁ, পুরো 6 তলা বিল্ডিং ভালোভাবে বুকিং হয়ে গেল। সেই 6 তলা বিল্ডিং এর লাগোয়া একটা 4 কাঠা জমি ছিল, সেই 4 কাঠা জমি নিয়ে সেখানেও আমরা একটা 6 তলা বিল্ডিং তৈরি করি। কিন্তু একটা মেয়ের পক্ষে কনস্ট্রাকশন বিজনেস, হ্যাঁ, বাড়ি তোলা তো চারটিখানি করতে কিন্তু আমি প্লিন্থ লেভেল থেকে একদম টপ টু বটম পুরো নিজে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা কাজ করেছি। এটা তো একটা শেখার ব্যাপারও আছে। হ্যাঁ, আমার বাবার থেকে আমি কিছুটা শিখেছি। আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন বলে ওখানে প্র্যাকটিক্যালি উনি দাঁড়িয়ে কাজ করাতেন। সমস্ত যে স্ট্রাকচারাল প্ল্যান সেটা আমার বাবা পুরো ভালোভাবে বুঝতেন। তো আমার বাবার পাশে পাশে আমিও থাকতাম, তো বাবারও কিছু কাজ করা হলো, আমিও একটা কাজে এগিয়ে আমাদের এই প্রজেক্টটাকে বানাতে শুরু করলাম। তারপরে পরপর আমরা অনেকগুলো প্রজেক্ট বানিয়েছি হিলমটর আর শ্রীরামপুর নিয়ে। তো এরকম কটা বিল্ডিং বানিয়েছেন এখনো দিঘিদালিদি? 12টা হয়ে গেছে। হ্যাঁ, এখন আরেকটা নতুন প্রজেক্ট শুরু হবে। আপনার হেল্পিং হ্যান্ড কারা, কাদের সাথে করছেন আপনি? যে বললাম যিনি পার্লার ওনার ছিলেন, নিজের লোকজন কে আছে? বাবা তখন ছিলেন, এখন সমস্ত আমি লোক তৈরি করে নিয়েছি। এখন আপনি কাজটা পুরো বুঝে গেছেন যেটা বাবা দেখতেন? হ্যাঁ, এখন আমি পুরো কাজ বুঝে গেছি এবং সমস্ত কিছু নিজে দাঁড়িয়ে থেকে করি। প্রত্যেকটা কাজ আমি নিজেই দাঁড়িয়ে থেকে করি। আর সেই মর্টগেজ করেছিলেন বাড়ি, সেটা সারিয়ে নিয়েছেন? হ্যাঁ, সেটা অনেক বছর আগেই সারানো হয়ে গেছে। আমার সঙ্গে প্রায় 40 থেকে 50 জন লোক, লেবার, যেরকম ফ্লোরিং এর কিছু লেবার, কাস্টিং এর কিছু লেবার, তারপরে ইলেকট্রিক্যাল কিছু লেবার, এরকম সমস্ত রং মিস্ত্রি, এরকম নানা রকমের লোকদের প্রায় 50-60 জন নিয়ে আমি কাজ করছি। তো তখন আমি ভাবতাম যে এই 50-60 জনের তো একটা সংসার চলছে, আমি এরপরে কোনো ইন্ডাস্ট্রি করার চেষ্টা করব। তো গ্রাম সাইডে আমার একটা জমি অলরেডি নেওয়া হয়ে গেছে, ইচ্ছা আছে একটা কিছু ইন্ডাস্ট্রি আমি ছোটোখাটো করব, যেখানে আমার আন্ডারে 500 জন লোক কাজ করতে পারবে। খুব ভালো। তো আমি এই নিয়েই থাকি। এইভাবে আমি আস্তে আস্তে সংসারের পাশে দাঁড়িয়ে আমার ভাই বোনেদের দাঁড় করিয়েছি এবং 2 বোনের বিয়ে দিয়েছি। আজকে তারা খুব ভালোভাবে আছে। আর আপনার বাচ্চারা, আপনার ছেলে মেয়ে? আমি বিয়ে করিনি। কেন? আপনি বিয়েই করেননি? না। কেননা আমি তো সময় কিছু পাইনি। আমাকে সংসার দেখতে হবে, এদিকে আমার কাকিমা, তার ছোট মেয়ে, কাকা হঠাৎ করে মারা যান। সবাইকে দেখতে গিয়ে নিজেই বিয়ে করলেন? না, আমি নিজে বিয়ে করিনি, আমার সময় হয়নি বিয়ে করার মতন। আমি বিয়ে করিনি বলে আমার কোনো আক্ষেপ নেই, আমরা বিরাট বড় ফ্যামিলি, পরিবারের পাশে দাঁড়িয়েছে। একদম। খুব ভালো লাগলো কথা বলে গীতালিদি। স্বনির্ভর জীবনটা নিজে তৈরি করে নিয়েছে, একদম। নিজের ভবিষ্যৎটাও নিজে গুছিয়ে নিয়েছে এবং কষ্ট করে স্ট্রাগল করে এই জায়গাটা অর্জন করা। প্রচুর স্ট্রাগল। সেই স্ট্রাগলের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। ভালো থাকবেন গীতালিদি। হ্যাঁ, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। থ্যাংক ইউ সো মাচ।
স্টার্ট দিদি। গীতালি দে 30 সেকেন্ডসে 12টা বেলুন ফাটিয়েছে। সাধনা দিদি স্কুল শিক্ষিকা, হ্যাঁ। কিন্তু পথটা এত সহজ ছিল না কেন? পরিবার পাশে ছিল না? না, পরিবার সারাক্ষণই সবসময় পাশে ছিল এবং এখনও পাশে আছে, কিন্তু পরিবেশ পাশে ছিল না। হ্যাঁ, মানে আমার বাড়ি থেকে স্কুলটা অনেকটা দূরে, যেখানে মেয়েদের পড়াশোনার মানে সেই রকম গুরুত্ব দেওয়া হতো না। মেয়েদের পড়াশোনা হোক সেটা কেউ চাইতো না। সেই রকম জায়গায় দাঁড়িয়ে অনেকটা দূরে হেঁটে আমাকে স্কুলে যেতে হতো। এখন তো অনেক রাস্তাঘাট অনেক সুন্দর হয়েছে, তখন তো ছিল না। হায়ার সেকেন্ডারি পাস করলাম, অনার্স নিয়ে ভর্তি হলাম কলেজে। সেই সময় আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আমার প্রথম ছেলে হয়। তারপরে আমি পড়াশোনাটা কিন্তু ডিসকন্টিনিউ করিনি, চালিয়েই যেতে থাকি। তারপরে আমি এমএতে ভর্তি হই। ক্যানিং থেকে আমাকে রেগুলার ওই কলেজ স্ট্রিটে আসতে হতো। এটা ব্যাপারটা খুব সহজ ছিল না, কিন্তু সেই এমএ যখন পড়ি তখন আমার মেয়ে হয়। ছোট্ট ছেলে, ছোট্ট মেয়েটাকে নিয়ে আমাকে ইউনিভার্সিটিতে এক্সাম দিতে আসতাম। সত্যি কথা বলতে কি, বাড়ির সবার খুব সহযোগিতা ছিল। আমার হাজব্যান্ডের প্রচণ্ড রকমের সহযোগিতা না থাকলে, আমার বাবা মা দাদা মাসি এদের সহযোগিতা না থাকলে আমি বোধহয় আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না। শ্বশুর শাশুড়িরও সহযোগিতা ছিল, কিন্তু ওনারা অনেকটা দূরে থাকতেন বলে সেইভাবে আমাকে সাহায্য করে উঠতে পারেননি। কিন্তু সবার অবদান আমার জন্য আছে, আজও আমি স্বীকার করি। ছেলে মেয়ের জন্যই আমার এই টিচিং প্রফেশনে আসতে আমি অনেকটা দেরি করেছি। আরও অনেক আগে ঢুকতে পারতাম, কিন্তু আমি অনেকটা দেরি করেছি। ওদেরকে বেশ একটু বড় করে দিয়ে তারপরে আমি টিচিং প্রফেশনে ঢুকেছি। আজকে আমার ছেলে ব্যাংকে সার্ভিস করে, ও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার। আমার মেয়ে ও মাস্টার্স কমপ্লিট করেছে, কাজ করেছে এবং করছে। আমি ওদের জন্য সত্যিই খুব গর্বিত। আমার খুব ভালো লাগে যে আমার এরকম একটা ছেলে, এরকম একটা মেয়ে এবং আমার এরকম একজন হাজব্যান্ড আছেন। আর এর পাশাপাশি আমার খুব ভালো লাগে কিছু করতে। আমি যেমন নকশি কাঁথা তৈরি করি, কাঁথাতে ডিজাইন করি। আচ্ছা, সেটা আমার খুব মানে আমি সেলাই করতে খুব ভালোবাসি, সেটা আমার খুব পছন্দের জিনিস। তার সঙ্গে সঙ্গে আমি হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করতে খুব ভালোবাসি। পাশের গ্রামে খুব নিডি কিছু মেয়ে আছে, সেই রকম কিছু মেয়েকে আমি বেছে নিয়েছি। আমি এরকম 15 জন মেয়েকে আমি হাতের কাজ শেখাই, যেগুলো বিডস মেটাল এই সমস্ত দিয়ে যে জুয়েলারিগুলো হয়, আমি সেইগুলো তাদের শেখাই উইদাউট এনি রেমুনারেশন। আচ্ছা, আমার ভালো লাগে যার জায়গা থেকে কতগুলো মেয়ে শিখছে, কিছু করে খাচ্ছে, এইটাই আমার খুব ভালো লাগার জায়গা, আমার খুব সন্তুষ্টির জায়গা। এই সব নিয়ে আমি খুব ভালো আছি। এইভাবে ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ কাজের মধ্যে থাকুন, হ্যাঁ, যাতে হ্যাঁ, সবসময় হ্যাঁ। ভালো থাকা যায়। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, থ্যাংক ইউ। স্টার্ট। সাধনা দি 30 সেকেন্ডে 9টা বেলুন ফাটিয়েছে। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে গীতালি দি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন সাধনা দি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন স্মৃতি দি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন গোপা দি 5 পয়েন্টস। গীতালি দির পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, সাধনা দির পছন্দ রাইস কুকার, স্মৃতিদির পছন্দ ইজি চেয়ার, গোপাদির পছন্দ সেন্টার টেবিল। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছেন গীতালিদি 20 পয়েন্টস। গীতালিদির জন্য সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল, সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট দেবজিৎ। সুবহানাল্লাহ। প্রথম গান সঠিক উত্তর দিলে গিফট পাবেন হচ্ছে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার।
অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। গোপাদি, ओ सजना बरखा बहार आई, रस की फुहार लाई, आँखियों में प्यार लाई, ओ सजना। ভেরি নাইস, সঙ্গে বিমানের তরফ থেকে হেয়ার ড্রায়ার। একটা ও দিয়ে গান হয়ে যাক, দেবো যে ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। भौरे की गुंजन है मेरा दिल, कब से संभाले रखा है दिल, तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए। भौरे की गुंजन है मेरा दिल, कब से संभाले रखा है दिल, तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए। গান অনুযায়ী কার গুঞ্জনের কথা বলা হয়েছে? বলো গোপাদি। भवरे की আরে 5 পয়েন্টস। বাহ! সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস। শরীরের কোন অঙ্গের কথা বলা হয়েছে? বলো গোপাদি। চোখ। রাইট। সুপার। 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। ओ हसीना जुल्फों वाली जाने जहां, ढूंढती हूँ काफिर आके किसका निशान। ओ हसीना जुल्फों वाली जाने जहां, ढूंढती हूँ काफिर आके किसका निशान। महफिल महफिल ऐसा महफिल महफिल ऐसा ढूंढती हूँ कहाँ, ओ अनजाना रोड दी हूँ, ओ दीवाना रोड दी हूँ, जला कर जो छिप गया है वो परवाना ढूंढती हूँ। ओ हसीना जुल्फों वाली जाने जहाँ। এই গানে কোন শব্দ দিয়ে জলসাকে বোঝানো হয়েছে? জলসা। ओ हसीना जुल्फों वाली जाने जहाँ, ढूंढती हूँ काफिर आके किसका निशान। বলো গোপাদি। महफिल। क्या बात! 5 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং জুসার। শেষ প্রশ্ন, যিনি উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচকে দত্ত সোনার দিদি, পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। है मेरी जहर जबी तुझे मालूम नहीं, तू अभी तक है और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। আমি একটা শব্দ মিউট করে গিয়েছি, মানে গাইনি শব্দটা। সেই শব্দটা কি? বলো
সাধনাদি হাসিন। একদম রাইট আনসার। 5 পয়েন্টস। সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্স তরফ থেকে সোনার পেন্ডেন্ট সাধনাদি। है मेरी जोहर जबी तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान तुझ पे कुर्बान मेरी जान এই রাউন্ডে হাই স্কোরার গোপাদি 20 পয়েন্টস। तुझे मालूम नहीं খুশিরা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল গোপাদির জন্য। है बचना ए हसीनो लो मैं आ गया है बचना ए हसीनो लो मैं आ गया हुस्न का आशिक हुस्न का दुश्मन अपनी आगा है यारों से जुदा है, बचना ए हसीनो लो मैं आ गया। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। ডাবল রেড ফেস প্রেজেন্টস কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড। গোপাদি হেডফোন। সারা জীবন আপনি কি করে যেতে চান? ঝেঙ্কুনা করে না কুনা করে না না ঝেঙ্কুনা করে না কুনা করে ঝেঙ্কুনা করে না কুনা করে না না। নৌকা নৌকা রসগোল্লা নৌকা নৌকা সোয়া সানাই সানাই ইশারা সানাই সানাই বরফি মুভি বরফি বরফি গোলগাপ্পা 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 ব্যায়াম মেলা ব্যায়াম মেঘলা ব্যায়াম ব্যায়াম নৌকা সোনা নৌকা সানাই সিঙ্গারা ব্যায়াম যেই তিনটে পারলেন না, প্রথমটা ছিল নৌকা, দ্বিতীয়টা ছিল সানাই, লাস্টটা ছিল ব্যায়াম। দুটো পেরেছেন 4 পয়েন্টস। অবসর সময় কি করেন? ইনামিনান দিগা আই দামানিকা মাকা নাকা মাকা দিগা 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 এরোপ্লেন এরোপ্লেন ঝিকমিক ঝিকমিক জেট পেন ভুট্টা মশা ভুট্টা পচা ভুট্টা মোজা ভুট্টা বোকা আকাশি আকাশ আকাশি আকাশী বাজনা বাজনা বাদশা বাজনা বাজনা বাদশা ঝিকমিক সিট প্যাড ভুট্টা মোচা ভুট্টা ফুচকা যেই তিনটে পারেননি, সেকেন্ডটা ছিল ঝিকমিক, থার্ডটা ছিল ভুট্টা, লাস্টটা ছিল বাজনা। দুটো সঠিক 4 পয়েন্টস। बाबूजी धीरे चलो মেহেন্দি মেহেন্দি হ্যাঁ লিপস্টিক 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 বালি মাটি বালি বাটি বালি বালি মালি বালি বালি আয়না আয়না মেথি বিন্দি বিন্দি মেথি পাতি পাতি মেথি মেথি ভেরি গুড, 5টা সঠিক, 10 পয়েন্ট। নিজেকে কি মনে করেন? আমি মিস ক্যালকাটা চাই নদীতে টিপস এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স তবলা
তবলা, তবলা, এলাচ, এলাচ, দোলনা, 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 পোস্ত, 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 পছন্দ, পোস্ত, কাসুন্দি, রাঁধুনি, কাসুন্দি, লা লা কাসুন্দি, কাসুন্দি, শাশুড়ি, কাসুন্দি, রাঁধুনি, যে দুটো পারলেন না, একটা ছিল পোস্ত আর একটা ছিল কাসুন্দি। তিনটে পেরেছেন 6 পয়েন্ট। এই রাউন্ডে হাই স্কোরার গীতালি দি। তাই তোমার জন্য রয়েছে ডাবর রেড পেস্টের তরফ থেকে একটা চ্যালেঞ্জ। জিততে পারলে তুমি পেয়ে যাবে ডাবর রেড পেস্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। দেখো এখানে 7খানা ডেন্টাল প্রবলেমের বোর্ড রয়েছে। 7টা বোর্ড, 7টা বল আছে। প্রত্যেকটা বল মেরে মেরে বোর্ডগুলোকে ফেলতে হবে, তবে সেই গিফট আপনি পাবেন। স্টার্ট করুন। ওকে, পরেরটা। ভেরি গুড। থার্ড। ভেরি গুড। ভেরি গুড। লাস্ট একটা। এক্সেলেন্ট, খুব ভালো, ভেরি গুড। তুমি যেভাবে মারলে এই প্রবলেমগুলোকে, ঠিক সেরকম ভাবেই ডাবর রেড পেস্ট এই 7খানা ডেন্টাল প্রবলেমকে দূর করে। ক্লিনিক্যালি প্রুভেন। ডাবর রেড পেস্টের তরফ থেকে গিফট প্যাক। এটাই নেই। ওকে, গীতালিদির জন্য সানরাইজের তরফ থেকে রান্নার মশলার সঙ্গে মাস্টার্ড অয়েল। সেকেন্ড পজিশনে আছেন সাধনা দে, 6 পয়েন্টস। এইটা খুকুমনি আলতা সিঁদুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সিঁদুরদানি এবং পুজোর সামগ্রী। ত্বকের সুরক্ষায় খুকুমনি আলতা সিঁদুর ব্যবহার করুন। থার্ড পজিশনে দুজন, গোপাদি এবং স্মৃতিদি, দুজনেই 4 পয়েন্টস। গোপাদির জন্য সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং মাইক্রোওভেন বোল সেট। স্মৃতিদির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং স্যাভলন সোপ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস, জুয়েলারি পার্টনার এইচ.কে দত্ত জুয়েলার্স। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকে, জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচ.কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, স্যাভলন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। কাগজ, সুপুরি, মন্দির, প্রত্যেকটা শব্দ থেকে পরপর একটা করে অক্ষর নেবেন, দিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বলো গোপাদি। কাসুন্দি, বোঝান। কাগজের কয়াকের কা, সু সরেসর সু, সুপুরির, আর মন্দিরের 9 রশ্মি। 20 পয়েন্টস। সঙ্গে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। প্রথমে একটা ক্লু, পানির সঙ্গে পেলে তাজা হয় জলে। ক্লু থেকে একটা শব্দ, তারপরে লেটার, তারপর একটা ছবি থেকে শব্দ, তারপরে আরেকটা ছবি, 4টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো গীতালি দি। চুনি পান্না। বোঝান। চুন, পানের সঙ্গে যায় চুন। ই, পান, নো মানে না। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। ময়দা, দুধে মিষ্টি খাবার, বলছি কথা যার, সিনেমায় মাসিমার কাছে আবদার। কি বিষয় থাকা?
বলো গীতালিদি। মালপোয়া। বোঝান। ময়দা দুধে মিষ্টি খাবার মালপো হয়, আর সিনেমায় মাসিমা মালপো খাবো। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার কুলার। পাশাপাশি ক্লু, নাম ডাক তার প্রচুর, ফুলিয়া বা শান্তিপুর। ওপর নিচে ক্লু, গঙ্গা তীর, শহর প্রাচীন, শাড়ির নামও বুঝে নিন। এবার বলো গোপাদি। তাঁতের শাড়ি, বেনারসি। 20 পয়েন্টস। সঙ্গে এয়ার কুলার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন, 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। এই মুহূর্তে গোপাদি স্কোর 69, গীতালিদি স্কোর 70। আপনারা দুজনে আছেন দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে, গোপাদি এবং গীতালিদি। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। হর্ষই, তালবেশয় হর্ষই দেওয়া আছে। এবার বলো গোপাদি। সেলাই মেশিন। গোপাদি বলছেন সেলাই মেশিন। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকের দিদি নাম্বার 1 মুম্বাইবাসী গোপাদে উইথ 99 পয়েন্টস। গোপাদের জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। সবাই শুরু হচ্ছে এখন, স্টার্ট। ঝালমুড়ি, পোস্তবড়া, ঝাড়বাতি, পূর্ণিমা, বাদাম। বাদাম, পূর্ণিমা, ঝাড়বাতি, পোস্তবড়া, ঝালমুড়ি। জি বাংলা এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার গোপাদির। থ্যাংক ইউ। শ্রীদিদি, এটা আপনার মেমেন্টো, এটা সাধু নদীর মেমেন্টো, মিতাল দি আপনার, উইনারের ট্রফি গোপাদি। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চায়াচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। স্যাভলনের তরফ থেকে পুরো 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মি অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সানরাইজের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। সকলের থেকে বিদায় চাইলাম, ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল।